বসি, তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি। তুমি বোকা, ধরতে পারোনি একবারও। সুন্দরীরা বোকা হয়, আবার প্রমাণ হল। এই, রাগ করবে না, বোকা বলেছি বলে। জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে। অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। সেখানে আমি অতি সামান্য। তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই। পদ্ম ফুলটাকে যে আমার চাই। তিনি রাজি হননি, নায়কের সাথে আত্মীয়তা করবেন না। আর বললেন তোমার অনেক পড়া বাকি, তোমার মা কিছুতেই রাজি হবেন না। আহত মনে দুপা পিছিয়ে আসি। ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসবা। তোমার মা সম্পর্কে যা জেনেছি, বুঝেছি, তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না। তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ। আমি তোমায় ভালোবাসি পদ্মফুল। ইতি লিখন শাহ। পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে। পূর্ণা হাসছে। ভ্রু উঁচিয়ে পদ্মজাকে বলল, আপারে, লিখন ভাইয়ার সাথে তোমাকে যা মানাবে, কি সুন্দর করে লিখেছে। পদ্মজার লজ্জায় চোখ তুলতে পারছে না। পূর্ণা বলল, একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে আল্লাহ। আপা, তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইয়াকেই করবে। আর কিছু বলিস না? পদ্মজা মিনমিনে গলায় বলল। পূর্ণা শুনল না। সে অনবরত কথা বলে যাচ্ছে। আমার ভাবতেই কি যে খুশি লাগছে আপা, নায়ক লিখন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদিন বিয়ে হবে। চুপ কর না। এই আপা, লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবে না? পদ্মজা চোখ বড় করে তাকাল। অবাক স্বরে বলল, কিভাবে? ঠিকানা কই পাব? আর আম্মা জানলে? না না। পূর্ণা আর কিছু বলতে পারল না। হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল। পদ্মজা দ্রুত চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখল। ভয়ে বুক ধুকপুক করছে। মাঘ মাস চলছে, কেটে গেছে ৪ মাস। শুষ্ক চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে। গুনে গুনে ৩ নম্বর সিঁড়িতে। নাকের ডগায় ম্যাট্রিক পরীক্ষা। দিন রাত পড়তে হচ্ছে। নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে পদ্মজা। এরপর ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সাথে সাক্ষাৎ করার জন্য। কখনো উদাস হয়ে, আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা। সেই যে চিঠি দিয়ে হারালো, আর সাক্ষাৎ মিলল না তার। কখনো কি মিলবে? তিনি কি আসবেন? এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা। ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা, যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলের গভীরে জেকে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে। পূর্ণা আসল, শীতের চাদর মুড়ি দিয়ে। দুদিন আগে তার ৮ম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে। হিমেল হাওয়ার হাড় কাঁপানো শীতে পূর্ণা থেমে থেমে কাঁপছে। আপা? পদ্মজা তাকাল, মৃদু হেসে বলল, কি? পরপরই আবার উৎকণ্ঠা নিয়ে বলল, আম্মা আবার অসুস্থ হয়ে পড়ছে। পূর্ণা পদ্মজার পাশ ঘেঁষে বলল, না, আমার কিচ্ছু হয় নাই। পদ্মজা হাঁপ ছেড়ে বলল, আম্মা সারাদিন সেলাইয়ের কাজ করে, একদিকে তাকিয়ে থাকে, এক জায়গায় বসে থাকে। এই জন্যই শরীরে এত অশান্তি, দুর্বল হয়ে পড়ছে। আব্বারে বলিস আম্মারে নিয়ে সদরে যেতে। আমার কথা তো আব্বা শুনবে না। আচ্ছা। দুজন নদীর ওপারে চোখ রাখল। অতিথি পাখির মেলা সেখানে, রোমাঞ্চকর আকর্ষণ। এত পাখি দেখে মন ভরে গেল। পাখিদের কলকাকলিতে এলাকা মুখরিত। এপার থেকে শোনা যাচ্ছে। কোত্থেকে দৌড়ে আসে প্রান্ত। সে ৪ মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে। এসেই বলল, আপারা, কি করো? পূর্ণা বলল, পাখি দেখি, আয় দেখে যা। প্রান্ত দূরে চোখ রাখল। সকালের ঘন কুয়াশার ধবল চাদরে ঢাকা নদীর ওপার। পাখিদের ভালো করে চোখে ভাসছে না। শীতের দাপটে প্রকৃতি নীরব, তাই পাখির কলকাকলি শোনা যাচ্ছে দারুণভাবে। প্রান্ত বলব, বড় আপা, একটা পাখি ধরে আনি? একদম না, পাখি ধরা ভালো না। অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না। ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে। প্রান্ত চুপসে গেল। এরপর মিয়ে যাওয়া গলায় বলল, আচ্ছা, ঠিক আছে। তোরা এখানে কি করস? মোর্শেদের কণ্ঠস্বর শুনে ৩ জন ফিরে তাকাল। প্রান্ত হাসিমুখে ছুটে এসে বলল, আব্বা, আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাব। মোর্শেদ প্রান্তকে কোলে তুলে নেন। এরপর বললেন, তোর মায় আমার লগে কাইজ্জা করব। আম্মারে আমি বলবো। আচ্ছা যা, তুই রাজি করাইতে পারলে লইয়া যামো। পদ্মজার চোখ দুটি জল জল করে উঠল।
মোর্শেদ গত 2 মাস ধরে প্রান্তকে চোখে হারাচ্ছেন। ছেলে নাই বলেই হয়তো। প্রতিটা বাবা মায়ের একটা ছেলের আশা থাকে। হেমলতা পরপর 3টে মেয়ে জন্ম দিলেন। এ নিয়ে মোর্শেদ অভিযোগ করেননি, তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন। প্রান্তকে যখন প্রথম আনা হল, মোর্শেদের খুব রাগ হয় ভিক্ষুকের ছেলে বলে। সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যস্থানটা নাড়া দিয়ে উঠল। মোর্শেদ দুহাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে। এখন বেখে আর বোঝার উপায় নেই মোর্শেদ আর প্রান্তের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। মোর্শেদ কাঠখোট্টা গলায় 2 মেয়েকে বললেন, সদরে যাইয়াম, 2 ডাল লাইগা চাদর আনতাম না সুইটার। পদ্মজা কথাটা শুনে চমকাল। অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পদ্মজার অবস্থাও তাই হল। খুশিটা প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না। স্নায়ুকোষ থমকে গেছে। শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ, অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে। ঢোক গিলে ঝটপট উত্তর দিল, আব্বা, তোমার যা পছন্দ তাই এনো আমার জন্য। খুশিতে পদ্মজার গলা কাঁপছে। মোর্শেদ অনুভব করলেন সেই কাঁপা গলা। গত সপ্তাহে রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়ে। অলন্দপুরে সে কি তুলকালাম তাণ্ডব। ছেলেটাকে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে চক্কর দেওয়ানো হয়েছে পুরো অলন্দপুর, আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি। মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি। তার ঘরেই যেন সত্যি একটা পদ্মফুলের বাস। মোর্শেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন। খারাপ ব্যবহারটা আগের মতো আসে না। তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন। পরদিন সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসেন মোর্শেদ। প্রেমা খেজুরের রস দেখেই মাকে বলল, আম্মা, পায়েস খাব। আচ্ছা, খাবি। সূর্য অনেক দেরিতে উঠল। প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়ে। সূর্যের আলোতে কোনো তেজ নেই। 4 ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসল পাটি বিছিয়ে। খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ, আলাদা আনন্দ। মোর্শেদ নারিকেল গাছে উঠেছেন। পায়েসের জন্য নারিকেল অপরিহার্য উপকরণ। আচমকা পদ্মজা প্রশ্ন করল, আজ কি সোমবার? পূর্ণা কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন, আজ তো সোমবারই, কেন? পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায়। আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা, ঝুমা ম্যাডাম বলেছিলেন গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে যেতে বলেছেন। আমায় বলে রাখতিস, সামনে পরীক্ষা, গুরুত্বপূর্ণ দেখে পড়া দেবেন, এজন্যই ডেকেছেন। তাড়াতাড়ি যা। এই পূর্ণা, তুইও যা। 2 বোন বাড়ি থেকে দ্রুত বেরোল। সূর্য উঠলেও কনকনে শীতটা রয়ে গেছে। দুজনের গায়ে মোর্শেদের আনা নতুন সোয়েটার। পদ্মজা যখন মোর্শেদের হাত থেকে সোয়েটার পেল, আবেগ লুকিয়ে রাখতে পারেনি। মোর্শেদের সামনে হাউমাউ করে কান্না করে ওঠে। মোর্শেদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। ফিরেন অনেক রাত্রিরে। পূর্ণা বলল, আব্বার পছন্দ ভালো, তাই না আপা? কিসের পছন্দ? সোয়েটারগুলো কি সুন্দর। পদ্মজা হাসল, সামনের কটি দাঁত ঝিলিক দিল। হাতের ডান পাশে ধানক্ষেত। ধানগাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় ঝিকমিক করছে। অনেকে হাতে কাঁচি নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার। বাতাসে নতুন ধানের গন্ধ। হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল, আপারে, লিখন ভাই। পদ্মজার নিঃশ্বাস গেল থমকে। মুহূর্তে বুকের মাঝে শুরু হয় তাণ্ডব। মুর্নার দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকাল পদ্মজা। লিখন ব্যস্ত পায়ে এদিকে আসছে, পাশে মগা। পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল। পূর্ণাকে বলল, এখানে আর এক মুহূর্তও না। কথা শেষ করে পদ্মজা স্কুলের দিকে হাঁটা শুরু করল। পূর্ণা অবাক হয়, কিন্তু এ নিয়ে রা করল না। লিখন পিছন পিছন আসছে। পদ্মজার বুক কাঁপছে বিরতিহীনভাবে। চাহনি অশান্ত। বটগাছির সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন। শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে। লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু। শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির ওপর জেকে বসে থাকে, যা সহ্য হয় না লিখনের। ঠান্ডা লেগেই থাকে। ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে। সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা, তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল। তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে। লিখন আর এগোয়নি, পালাতে দিল পদ্মজাকে। মগা বলেছে পদ্মজার লোকসমাজের ভয় খুব, তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। পদ্মজা এ পথ দিয়েই বাড়ি ফিরবে, তখন যদি একটু কথা বলা যায়। পদ্মজা জড়সড় হয়ে হাঁটছে। আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ, বারবার জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। পদ্মজা মিনমিনে গলায় পূর্ণাকে ডাকল, পূর্ণা রে। পূর্ণা তাকাল। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বলল, আমার ভয় হচ্ছে, উনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো? পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল,
থাকলে কি হয়েছে, খেয়ে ফেলবে? পদ্মজা আর কথা বলল না। পূর্ণার সাথে কথা বলে লাভ নেই। তখন লিখন শাহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে। পদ্মজা বরাবরই মাথা নিচু করে হাঁটে, তাই লিখন শাহকে দেখতে পেল না। পূর্ণা দূর থেকে দেখতে পেল, কিন্তু এইবার আর আগে থেকে বলল না পদ্মজাকে। সে উত্তেজিত হয়ে পড়ে, ভাবে লিখন শাহ যখন আপার সামনে এসে দাঁড়াবে কি যে হবে। লিখন পদ্মজার দূরত্ব মাত্র কয়েক হাত। তখন পদ্মজা আবিষ্কার করল লিখনের উপস্থিতি। ওড়নার ঘোমটা চোখ অবধি টেনে নেয় দ্রুত। ভয়ে লজ্জায় সর্বাঙ্গে কাঁপন ধরে। লিখনের পাশ কাটার সময় পুরুষালী একটি কণ্ঠ ডেকে উঠল, পদ্ম। পদ্মজা দাঁড়াতে চায়নি, তবুও কেন জানি দাঁড়িয়ে গেল। লিখন দুয়েক পা এগিয়ে আসল। পূর্ণা ঠোন টিপে সেই দৃশ্য গিলছে। লিখন উসখুস করছে, কথা গুলিয়ে ফেলেছে। পদ্মজা লিখনকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল। লিখন হতভম্ব হয়ে তাকিয়ে দেখল। পূর্ণা বলল, আমাকে বলুন, আমি বলে দেব। লিখন পকেট থেকে একটা চিঠি বের করল। এরপর অনুরোধ স্বরে বলল, দয়া করে তোমার বোনকে দিও, আমি কাল বিকেলে ঢাকা চলে যাব। পূর্ণা হাসি মুখে চিঠি নিল। এরপর বলল, আপা আপনার আগের চিঠিটা প্রতিদিন পড়ে। লিখনের ঠোঁট দুটি হেসে উঠল। পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মজার দিকে। লিখন আর পিছু নিল না। পূর্ণা আসতেই পদ্মজা ধমকে উঠল, কি কথা বলছিলি এত? কেউ দেখলে কি হতো? তুই আম্মার কথা কেন ভাবছিস না? পদ্মজার কাঁদো কাঁদো স্বরে পূর্ণা চুপসে গেল। সত্যিই কে সে বেশি করে ফেলল? পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে। চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি। গধূলি বিকেল। হেমলতা পদ্মজাকে ফরমায়েশ দেন, পদ্ম, কয়েকটা টমেটো নিয়ে আয় তো। আচ্ছা আম্মা। পদ্মজা লাহারি ঘরের ডান দিকে হেঁটে আসে। 2 মাস আগে মোর্শেদ এদিকের সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটখাটো ক্ষেত করেছেন। লাল টকটকে টমেটো। হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উকি দিলেন। মোর্শেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করছে। হেমলতা ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন। বাসন্তী নামক মানুষটা কী জন্যে ত্যাগের শিকার হল জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না। তবু এতটুকু বুঝেছেন, মোর্শেদের বাইরের ঘোর কেটে গেছে, যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে। হেমলতাকে খুব সমীহ করে চলেন, তবে হেমলতা